হন্ডা এই মুহূর্তে পৃথিবীর থার্ড লার্জেস্ট অটোমোবাইল কোম্পানি, যারা প্রতি মিনিটে প্রায় 2 কোটি টাকার সেল করে। বাইক ছাড়াও হন্ডা এখন 4 চাকা গাড়ি, জেট প্লেন, এমনকি রোবটও বানায়। কিন্তু জানলে অবাক হবেন, এই কোম্পানিটা শুরু হয়েছিল এমন একজনের হাত ধরে, যার গাড়ি কেনা তো দূরের কথা, গাড়ির টায়ার কেনারও ক্ষমতা ছিল না। যে মানুষটা তার জীবনে বারবার ফেল হয়েছিলেন, যুদ্ধ, ভূমিকম্প, যে মানুষটার স্বপ্নকে বারবার ভেঙে দিয়েছিল, কিন্তু তারপরেও সেই মানুষটা হাল ছাড়েননি। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে হন্ডার সাকসেসের ব্যাপারে আপনাদেরকে জানাবো, যেখানে এমন একটা মানুষের কথা বলবো যে একদম গ্রাউন্ড লেভেল থেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট অটোমোবাইল কোম্পানি তৈরি করেছিলেন। Honda Motor is Japan's third largest car and motorbike outfit. Honda is not going to sell you this car. And it could be dangerous. সময়টা ছিল 1906 সালের 17 নভেম্বর। জাপানের একটা ছোট্ট শহরে জন্ম হয়েছিল সোইচিরো হোন্ডার। হন্ডার বাবা একজন কামার ছিলেন, মানে লোহা লক্করের দোকানদার। এমনকি তার একটা ছোট সাইকেল সারানোর দোকান ছিল। তার মা সেলাইয়ের কাজ করতেন। তারা মোট 8 ভাই বোন ছিলেন, কিন্তু তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বিনা চিকিৎসায় তার 5 ভাই বোন মারা যান, কারণ তার মা বাবা তাদের বেসিক ট্রিটমেন্টটাও করাতে পারেননি। ছোট থেকে সুচিরোর ইঞ্জিন, যন্ত্রপাতি এগুলোর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ছিল। এই মেশিনগুলোর ভেতরে কি আছে, এগুলো কিভাবে কাজ করে, এগুলো জানার জন্য সুচিরো সবসময় মুখিয়ে থাকতো। মোটরের আওয়াজ, ধোঁয়া, পেট্রোলের গন্ধ, এই সব কিছুই সুচিরো এনজয় করত। আর মাত্র 11 বছর বয়সে তার সাথে এমন কিছু হয়েছিল যে হন্ডার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। 11 বছর বয়সে সে জীবনে প্রথমবার একটা মোটর গাড়ি দেখতে পেয়েছিল। ফোর্ড মডেলের ওই গাড়িটা দেখে সে এতটাই মুগ্ধ হয়ে গেছিল যে সে পাগলের মতো ওই গাড়িটার পেছনে দৌড়াতে শুরু করেছিল। আর কিছুটা যাওয়ার পরেই সেই গাড়িটা এক জায়গায় গিয়ে থেমে যায়। সেই সময় গাড়িটার ডিজাইন, তার ধোঁয়ার গন্ধ সুচিরোর এতটাই ভালো লেগেছিল যে এই স্মৃতিটা সারা জীবনের জন্য তার মাথায় গেঁথে গিয়েছিল। আর সেদিনই সুচিরো ঠিক করে নিয়েছিল সে তার জীবনে কোনো একদিন এইরকম একটা গাড়ি তৈরি করবে। কয়েক মাসের মধ্যেই সুচিরো দারুণভাবে কাজ শিখে ফেলে, আর বাবার হাতে হাত মিলিয়ে সেও এবার সাইকেল রিপেয়ার করতে শুরু করে। সুচিরোর কিন্তু পড়াশোনাতে খুব একটা বেশি ইন্টারেস্ট ছিল না। সে পড়াশোনা বাদ দিয়ে বাবার দোকানে বসে সাইকেল রিপেয়ার করতে বেশি ভালোবাসত। 1922 সালে সুচিরো তার স্কুলের পড়াশোনা শেষ করে। এই সময় ম্যাগাজিন ঘাঁটতে ঘাঁটতে সে টোকিওর আর্ট শোকাই নামে একটা কার সার্ভিসিং কোম্পানির অ্যাড দেখতে পায়। এই কোম্পানি তাদের গ্যারেজে কাজ করার জন্য একজন ওয়ার্কার খুঁজছিল। সেই সময় একটা গ্যারেজে গাড়ি সারানোর কাজ পাওয়া সুচিরোর কাছে একটা স্বপ্নের মতো ছিল। তাই দেরি না করে সে ওই কাজটার জন্য অ্যাপ্লাই করে দেয়। আর লাকিলি সে কিন্তু ওই জবটা পেয়েও যায়। মাত্র 15 বছর বয়স, যে বয়সে আজকালকার দিনের ছেলে মেয়েরা ইনস্টাগ্রাম, ফেসবুকে স্ক্রলিং করে সময় কাটায়, সেই সময় সুচিরো একটা কার সার্ভিসিং কোম্পানিতে জব করছিল এবং নিজের স্বপ্ন পূরণের জন্য সে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, কাজ খুঁজে পেয়েছে। কিন্তু আনফরচুনেটলি কোম্পানির মালিক তাকে গাড়ি রিপেয়ারিং এর বদলে গ্যারেজে সবার জন্য রান্না করা, গ্যারেজ ধোয়া মোছার কাজে তাকে লাগিয়ে দেয়। এমনকি তাকে অনেক সময় গ্যারেজের মালিকের বাচ্চার দেখাশোনা করতে হতো। এভাবেই মাসের পর মাস কেটে যায়, কিন্তু সে গাড়ি রিপেয়ার করা তো দূরের কথা, গাড়ি ছুঁয়েও কোনোদিন দেখতে পারছিল না। সে অনেকবারই হাল ছেড়ে দিয়ে বাড়ি যাওয়ার কথা ভাবছিল, কিন্তু বাড়িতে গিয়ে তার বাবা মাকে কি জবাব দেবে এটা ভেবে সেই কাজটাকে কন্টিনিউয়াসলি করে যাচ্ছিল। এভাবেই আরো প্রায় কয়েক মাস কেটে যায়। আর এই সময় মানে 1923 সালে জাপানে একটা ভয়াবহ ভূমিকম্প হয়, দ্য গ্রেট কান্টো আর্থওয়েক। এই ভূমিকম্পে জাপান একেবারে তছনছ হয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে এই ভূমিকম্পটাই সুচিরোর জীবনকে বদলে দিয়েছিল। আসলে ভূমিকম্পের পর আর্ট শোকাই কোম্পানির বেশিরভাগ মেকানিক নিজেদের বাড়িঘর রিপেয়ার করার জন্য গ্রামে চলে গিয়েছিল। সেই সময় গ্যারেজে শুধু সুচিরো ছাড়া আর মাত্র একজন মেকানিক ছিল। তাই বাধ্য হয়ে কোম্পানির ওনার সুচিরোকে গাড়ি রিপেয়ারিং এর কাজে লাগায়। আর এরপরেই সুচিরোর হার্ডওয়ার্ক এবং গাড়ির প্রতি তার প্যাশন দেখে কোম্পানির মালিক তাকে মেকানিকের কাজে পার্মানেন্ট করে দেয়। সুচিরো কিন্তু এই ছোট্ট একটা কাজ পেয়েও ভীষণ খুশি ছিল, কারণ এর মাধ্যমে সে যেমন টেস্ট ড্রাইভ করতে পারত, তেমনি গাড়ির ইঞ্জিনের বিভিন্ন পার্টস সম্বন্ধে সে জানতে পারত। আর কাজে সুচিরোর ইমপ্রুভমেন্ট দেখে সবাই ভীষণই অবাক হয়েছিল। আর সে খুব তাড়াতাড়ি আর্ট শোকাই কোম্পানির বেস্ট মেকানিক হয়ে ওঠে। তার একটার পর একটা প্রমোশনও হয়। গাড়ির প্রতি এবং কাজের উপর সুচিরোর যত্ন এবং ভালোবাসা দেখে কোম্পানির মালিক ইউজো তাকে গাড়ির ব্যবসা, মার্কেটিং, ডিমান্ড সাপ্লাই এসব ব্যাপারে পড়াশোনা করান। এমনকি তাকে টেকনিক্যাল নলেজ গেইন করতেও হেল্প করেন, যেটা গাড়ির বিজনেসের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট। ইউজো সুচিরোর জন্য একজন আইডিয়াল মেন্টর ছিলেন। তিনিই প্রথমবার মোটর স্পোর্টসের সাথে সুচিরোর পরিচয় করান। সেই সময় ইউরোপ, আমেরিকা, এমনকি জাপানেও মোটর স্পোর্টস ভীষণ পরিমাণে পপুলার ছিল। আর ইউজো মানে ওই আর্ট শোকাই কোম্পানির মালিক নিজের জন্য একটা রেসিং কার বানাতে চেয়েছিলেন। তিনি সুচিরোকে ওই রেসিং কারটাকে অ্যাসেম্বল করার দায়িত্ব দিয়েছিলেন। সুচিরো সে সময় একটা আমেরিকান সেকেন্ড হ্যান্ড প্লেনের ইঞ্জিন এবং মিচেল নামে আরো একটা গাড়ির কোম্পানির বডি ইউজ করে একটা নতুন কার তৈরি করে ফেলে।
আর এই গাড়িটার নাম রাখা হয় কার্টিস। 1924 সালে 5th জাপানিজ মোটর কার রেসিং চ্যাম্পিয়নশিপে এই গাড়িটা পার্টিসিপেট করে, আর লাকিলি এই গাড়িটা ফার্স্ট পজিশন পেয়ে যায়। এই রেসে সুচিরো তার গাড়ির জন্য একজন ইঞ্জিনিয়ারের রোল প্লে করেছিল, আর এটা তার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর এরপরেই মোটর স্পোর্টস তার লাইফের একটা নতুন অবসেশনে পরিণত হয়। 1926 সালে যখন সুচিরোর 20 বছর বয়স ছিল, তখন সে আর্মিতে চাকরি পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে মেডিকেল টেস্টে বাদ পড়ে যায় কারণ সে কালার ব্লাইন্ড ছিল। আর্মি হওয়া স্বপ্ন ছেড়ে সুচিরো আবারও আর্ট শোকাই কোম্পানিতে জয়েন করে। 1928 সালে কোম্পানির মালিক ইউজো তার বিজনেস বাড়ানোর কথা ভাবেন। সুচিরোর হোম টাউন হামামাতসুতে কোম্পানির একটা নতুন ব্রাঞ্চ ওপেন করেন। ইউজো মনে করতেন যে এই ব্রাঞ্চটাকে চালানোর জন্য সুচিরোর থেকে বেস্ট কেউ হতেই পারে না, তাই মাত্র 21 বছর বয়সে সুচিরোকে তিনি এই নতুন ব্রাঞ্চের ম্যানেজারের দায়িত্ব দেন। সবাই ভেবেছিল যে এই শপটা খুব দারুণভাবে গ্রো করবে, কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। এই নতুন শপটা পুরোপুরি লসে চলে যায়। সুচিরোর যেহেতু সে সময় মাত্র 21 বছর বয়স ছিল, তাই কোনো কাস্টমারই তাদের দামি গাড়ি রিপেয়ারিং এর দায়িত্ব এত ইয়ং এবং এরকম একজন নতুন কাউকে দিতে চায়নি। আর এই জন্য প্রথম ওই গ্যারেজে কোনো কাস্টমারই আসতো না। এই সময় গ্যারেজটাকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সুচিরোকে কিছু একটা করতেই হতো। সে লক্ষ্য করে তার আশেপাশে যে সমস্ত গ্যারেজগুলো রয়েছে তারা মাঝে মাঝে কোনো গাড়িকে ঠিক হবে না বলে দেয়, মানে এই গাড়িটা একেবারে স্ক্র্যাপ হয়ে গেছে। সুচিরো সেই গাড়ির মালিকগুলোর সাথে এবার কন্ট্যাক্ট করতে শুরু করে। সে দায়িত্ব নেয় যে সে তাদের গাড়িগুলোকে ঠিক করে দেবে, যে গ্যারান্টিটা অন্য কোনো গ্যারেজ দিতে পারতো না। আর তার গাড়ির উপরে এত ভালো নলেজ ছিল যে সত্যি ওই গাড়িগুলোকে সে রিপেয়ার করে দিত। এইভাবে চলতে চলতে মার্কেটে তার একটা স্ট্রং রেপুটেশন তৈরি হয়। আর এরপর মাত্র কয়েক বছরেই সুচিরোর দোকান ভীষণ পরিমাণে গ্রো করে। 1931 সালে যখন সুচিরোর মাত্র 25 বছর বয়স, তখন সে প্রতি মাসে 1000 ইয়েন আর্ন করত। ইভেন তার কাছে একটা 30 জনের টিমও ছিল। ওই সময় সব চালানোর পাশাপাশি সুচিরো একটা স্পোর্টস কার অ্যাসেম্বলের কাজও করত। এমনকি সে নিজের রেসিং টুর্নামেন্টে পার্টিসিপেটও করত। সুচিরো খুব ট্যালেন্টেড একজন মেকানিক তো ছিলই, এর সাথে সে খুব ভালো একজন রেসিং ড্রাইভারও ছিল। 1936 সাল পর্যন্ত সে অনেকগুলো রেসিং টুর্নামেন্ট জিতেছিল। এই সময় সে মোটর স্পোর্টসে নিজের কেরিয়ারকে বিল্ড করার স্বপ্ন দেখছিল। কিন্তু এরপরেই তার সাথে ঘটে একটা ভয়ানক ঘটনা। 1936 সালের জুলাই মাসে রেসিং এর সময় সুচিরোর গাড়ি একটা মেজর অ্যাক্সিডেন্ট করে। আর এই অ্যাক্সিডেন্ট এতটাই খতরনাক ছিল যে সে অলমোস্ট মারা যাচ্ছিল। তার বাঁ পা খুব বাজেভাবে ফ্র্যাকচার হয়, বা কাঁধ ডিসলোকেটেড হয়ে যায়, আর তার ফেসও প্রচুর ড্যামেজ হয়। প্রায় 1 মাস ধরে হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পর সে আবার রেস ট্র্যাকে ফেরে, তাও মাত্র 4 মাসের মধ্যে। কিন্তু তার পরিবার তার এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিল না, আর শেষ পর্যন্ত বাবা এবং ওয়াইফের সাথে ঝামেলা করে সুচিরো রেসিং এর কেরিয়ার শেষ করে দেয়। আর এরপর সুচিরো আর কখনো রেসিং এ পার্টিসিপেট করেনি। 1936 সাল পর্যন্ত একটানা গাড়ি রিপেয়ারিং এর কাজ করতে করতে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। এবার সে নতুন কিছু করতে চাইছিল, তাই সে অটোমোবাইল পার্টস ম্যানুফ্যাকচারিং স্টার্ট করার প্ল্যানিং করে। সে পিস্টন রিংস তৈরি করার কথা ভাবছিল। আর আপনাদেরকে বলে দিচ্ছি, পিস্টন রিংস গাড়ির জন্য একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট, আর সেই সময় এই পার্টের ডিমান্ডও ছিল প্রচুর পরিমাণে। তাই 1937 সালে গ্যারেজের দায়িত্ব বাকি এমপ্লয়ীদের দিয়ে সুচিরো নিজে টোকাই সেকি হেভি ইন্ডাস্ট্রি নামে একটা নতুন কোম্পানি তৈরি করে। সে তার কোম্পানির জন্য প্রায় 50 জন এমপ্লয়ীকে হায়ার করে, সাথে ভীষণ দামি দামি বেশ কিছু মেশিনও কেনে। এর আগে কখনো সুচিরো পিস্টন রিং বানায়নি, এই ফিল্ডে তার কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। তাই তার ফ্রেন্ড এবং ফ্যামিলি তাকে কাজে ঢুকতে বারণ করছিল, কিন্তু সুচিরো কারোর কথা শোনেনি। তার বন্ধুদের মধ্যেই একজন শিচিরো কাটো হন্ডার এই বিজনেসে তাকে সাপোর্ট করেছিল, তাই হন্ডা তাকে তার কোম্পানির সেক্রেটারি বানিয়েছিল। হন্ডা আর কাটো দুজনে মিলে এই নতুন বিজনেসটাকে দাঁড় করানোর জন্য দিন রাত পরিশ্রম করে। এভাবেই প্রায় কয়েক মাস কেটে যায়। সুচিরো এই সময় সকালবেলা আর্ট শোকাই কোম্পানিতে কাজ করত, আর রাতে এসে সে নিজের কোম্পানিতে এক্সপেরিমেন্ট করত। কিন্তু এত পরিশ্রমের পরেও তার ইকোনমিক ক্রাইসিস কিন্তু মিটছিল না। আর শেষ পর্যন্ত এই কোম্পানির খরচ চালানোর জন্য তাকে তার ওয়াইফের সমস্ত গয়না বিক্রি করতে হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও সুচিরো কিন্তু একটা পারফেক্ট পিস্টন রিং বানাতে পারছিল না। এই ফেলিওরের পর সুচিরো রিয়েলাইজ করেছিল যে একটা প্রপার পিস্টন রিংস বানানোর জন্য যে নলেজটা দরকার সেটা তার কাছে নেই। তাই 31 বছর বয়সে সে হামামাতসু ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে একজন পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে জয়েন করে, মেটালার্জির বিষয়ে নলেজ ইমপ্রুভ করার জন্য। শেষমেশ 1939 সালে সে একটা অ্যাকসেপ্টেবল পিস্টন রিংস বানাতে সফল হয়। আর এই সময় তার নিজের কাজের উপর এতটাই তার কনফিডেন্স ছিল যে সে আর্ট শোকাই কোম্পানিতে তার জবটা ছেড়ে দেয়। এরপর থেকে সুচিরো তার দিনের সবটা সময় তার কোম্পানিতে দিত, কিন্তু এখনও তার প্রোডাক্টে অনেক খামতি ছিল। জাপানের বিখ্যাত গাড়ির কোম্পানি টয়োটা তখন সুচিরোর সাথে কন্ট্যাক্ট করেছিল তাদের কোম্পানির পিস্টন রিংসগুলোর ডিজাইন করার জন্য। সুচিরো সে সময় প্রায় 50টা রিং সাবমিট করেছিল, কিন্তু তার মধ্যে মাত্র 3টে রিংসই টয়োটার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পেরেছিল।
আর সুচিরোর জন্য এটা একটা বড় মাপের সেটব্যাক ছিল। কিন্তু এত কিছুর পরেও সুচিরো কিন্তু হাল ছাড়েনি। সে নিজের স্কিলকে আরো ডেভেলপ করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে একটা পারফেক্ট রিং বানাতে সফল হয়। সুচিরোর কোম্পানির তৈরি রিংসগুলো যে শুধুমাত্র কোয়ালিটি পাস করেছিল তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানি তার এই রিংসগুলোকে অর্ডার দিচ্ছিল। পরবর্তী 2 বছর ধরে টয়োটা, সুজুকির মতো বড় বড় কোম্পানিগুলোতে সুচিরো তার কোম্পানির রিং সাপ্লাই করছিল। ইভেন জাপানিজ নেভিতেও তার এই পার্টসগুলোকে সে সাপ্লাই করত। 1940 সালের মধ্যেই সুচিরো খুব বড় একটা প্ল্যান্ট তৈরি করে ফেলে এবং সেই সময় তার কোম্পানিতে প্রায় 2000-এরও বেশি এমপ্লয় ছিল। তার বিজনেস খুব তাড়াতাড়ি গ্রো করছিল। কিন্তু এরপরেই এই গল্পে একটা টুইস্ট আসে। এই সময়ের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল। এবার জাপান এবং আমেরিকা এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছিল। যুদ্ধের সময় আমেরিকান ফাইটার জেট আকাশ থেকে যে বম্ব ফেলেছিল তাতে সুচিরোর প্ল্যান্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর এখান থেকে রিকভার করার আগেই জাপানে আরও একটা বড়সড় ভূমিকম্প আসে, দ্য নানকাই আর্থকোয়েক। আমেরিকান অ্যাটাকের পরেও সুচিরোর কোম্পানি যতটুকু বেঁচে ছিল সেটাও এই ভূমিকম্পের পর পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। 1945 সালে জাপান আত্মসমর্পণ করে, আর ততদিনে সুচিরোর প্রায় সবকিছু শেষ হয়ে গেছিল। সে আবারও সেই জায়গায় এসে হাজির হয় যেখান থেকে সে সবকিছু শুরু করেছিল। সুচিরোর কোম্পানির অ্যাসেট ততদিনে যতটুকু ছিল সবটা সে টয়োটা কোম্পানির কাছে 4.5 লাখ ইয়েনের বিনিময়ে বিক্রি করে দেয়। আর তারপর সে কাঁচ থেকে একটা লম্বা ছুটি নেয়। এই সময় সুচিরো জাপানিজ আর্মির একটা জেনারেটর হাতে পায়, যেটা আর্মি অফিসাররা ওয়্যারলেস রেডিও চালানোর জন্য ইউজ করত। আর এই মেশিনটা দেখেই সুচিরো আবারও নস্টালজিয়ায় ডুবে যায়, কারণ মেশিনের প্রতি তার ভালোবাসা কোনোদিন কিন্তু কমেনি। ভালো করে জেনারেটরটা অ্যানালাইসিস করার পর সে বুঝতে পেরেছিল এই মেশিনটা কিভাবে কাজ করে। আর এরপরেই তার মাথায় এমন একটা আইডিয়া এসেছিল যেটা সুচিরোর ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছিল। আর এখান থেকে জন্ম হয়েছিল আজকের এই হন্ডা কোম্পানি। অ্যাকচুয়ালি যুদ্ধের পর জাপানের তেলের ঘাটতি দেখা যায়, তাই তেলের দামও অনেক বেড়ে গিয়েছিল। এই জন্য জাপানের লোকেরা বেশিরভাগ জায়গায় সাইকেলে ট্রাভেল করত। সুচিরো একটা সাইকেলকে এমনভাবে মডিফাই করতে চেয়েছিল যাতে জাপানিজরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সে সাইকেলগুলোকে মোটরাইজ করার কথা ভাবে। নিজের স্কিলের উপর ভরসা করে সে ওই মিলিটারি ইঞ্জিনটাকে একটা সাইকেলে ফিট করে দেয়। আর অবিশ্বাস্যভাবে তার এই আইডিয়াটা কাজে লেগে যায়। সে একটা মোটরসাইকেল বানিয়ে ফেলে। কিন্তু সমস্যা হলো সুচিরোর কাছে খুব বেশি পরিমাণে ইঞ্জিন ছিল না, কিন্তু বাজারে এই মোটরসাইকেলের ডিমান্ড ছিল অনেক বেশি। আরও একটা সমস্যা হলো এই মিলিটারি ইঞ্জিনগুলো চালানোর জন্য পেট্রোলের দরকার পড়তো। আর সেই সময় সম্পূর্ণ জাপান জুড়ে পেট্রোলের ঘাটতি থাকায় পেট্রোলের দামও খুব হাই ছিল। ফলে লোকজন পেট্রোল চালিত মোটরসাইকেল কিনতে তেমন একটা আগ্রহ দেখাতো না। এই প্রবলেমগুলো সলভ করার জন্য সুচিরো নতুন একটা ইঞ্জিন ডিজাইন করে। এই ইঞ্জিনটার বেস্ট পার্ট ছিল যে এটা চালাতে 100% পেট্রোল দরকার পড়তো না। রেজিন আর পেট্রোল মিশিয়ে যে ফুয়েল তৈরি হয় এটা সেই ফুয়েলেও চলতো। এই ইঞ্জিন ব্যবহার করেই সুচিরো আবারও একটা মোটরসাইকেল তৈরির কাজ শুরু করে। তার তৈরি মোটরসাইকেলগুলো আবারও বাজারে সাড়া ফেলে দেয়। এই মোটরসাইকেলের সাকসেসের পর সুচিরো একটা পারফেক্ট মোটরসাইকেল বানানোর স্বপ্ন দেখেছিল। আর এই স্বপ্নকে সত্যি করার জন্য তৈরি করা হয় দ্য হন্ডা মোটর কোম্পানি। মাত্র 1 বছর পরে 1949 সালে এই কোম্পানি তাদের প্রথম কমপ্লিট মোটরসাইকেল তৈরি করে ফেলে। সুচিরো এই বাইকটার নাম রাখে ড্রিম, মানে স্বপ্ন। যে স্বপ্ন একটা ফোর্ড গাড়ির পিছনে ছুটতে থাকা 11 বছরের একটা ছেলে দেখেছিল। কিন্তু আনফরচুনেটলি এই ড্রিম মোটরসাইকেল মার্কেটে ফেল হয়ে যায়। কিন্তু কেন? এই বাইকটার ডিজাইন, কোয়ালিটি, স্পিড সবকিছু তো একদম বেস্ট ছিল, তারপরেও কেন এই বাইকটা মার্কেটে ফেল হয়ে গেল? এর কারণ ছিল এই বাইকটা খুবই ভারী আর এক্সপেন্সিভ ছিল, যার কারণে সাধারণ জাপানি মানুষেরা এটাকে অ্যাফোর্ড করতে পারছিল না। এরপরে সুচিরো ঠিক করে নেয় সে জাপানের মিডল ক্লাস ফ্যামিলির জন্য বাইক তৈরি করবে। কিন্তু এখানে একটা বড় প্রবলেম ছিল, যে ইঞ্জিনগুলো বেশি পরিমাণে পাওয়ার সাপ্লাই করে সেগুলো আকারে অনেক বড় আর ভারী হতো। আর এই কারণে পুরো বাইকটার দামও অনেক বেড়ে যেত। এই জন্য 1952 সালে সুচিরো কাব নামে একটা ছোট আর হালকা ইঞ্জিন ডিজাইন করে। আর এই ইঞ্জিনটা দেখতে ছোট হলেও এটা কিন্তু ভীষণই পাওয়ারফুল ছিল। এই ইনোভেশনটা সুচিরোর জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, আর এই জন্য তাকে জাপানে ব্লু রিবন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ইঞ্জিন তো রেডি হয়ে গেছে, এবার পালা ছিল বাইক বানানো। সুচিরো বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে একটা পারফেক্ট বাইক তৈরির জন্য ডিপ নলেজ গেইন করে। আর ফাইনালি 1958-এ মধ্যবিত্তদের নাগালের মধ্যে লঞ্চ করে ফেলে দ্য সুপার কাপ 2 হুইলার। এটার দামেও যেমন সস্তা ছিল, কোয়ালিটিও ছিল দুর্দান্ত। এটার বেস্ট পার্ট ছিল এটা যে কেউ চালাতে পারত। এই বাইকটা লঞ্চ হওয়ার সাথে সাথেই এটা মার্কেটে হিট হয়ে যায়, মার্কেটের সমস্ত কম্পিটিশনদের একদম ধরাশায়ী করে দেয়। 1960 সালে হন্ডার লঞ্চ হওয়া এই বাইকটা কাওয়াসাকি, ইয়ামাহার মতো বড় বড় বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোকে বিট করে 1 নম্বরে উঠে আসে। এর পাশাপাশি হন্ডা আশেপাশের দেশগুলোতেও প্রতি বছর হাজার হাজার বাইক সেল করছিল। কিন্তু সুচিরো স্বপ্ন দেখেছিল ওয়ার্ল্ডের সবথেকে বড় মার্কেট
মানে আমেরিকার মার্কেটকে ক্যাপচার করতে। কিন্তু সেই সময় আমেরিকাতে বাইকারদের ব্যাপারে খুবই একটা খারাপ রেপুটেশন ছিল। সে সময় বেশিরভাগ আমেরিকানরা এটা মনে করত যে গ্যাংস্টার, খুনি, ক্রিমিনালরা বাইক চালায়। মানুষের মন থেকে বাইকারদের ব্যাপারে এই ইমেজটাকে চেঞ্জ করার জন্য সুচিরো অনেক পরিশ্রম করে। সে সময় হন্ডার বিজ্ঞাপন টাইম, লাইফ, লুকের মতো পপুলার ম্যাগাজিনগুলোতে আসতো। সে সময় হন্ডার মোটরসাইকেলের ট্যাগলাইন ছিল ইউ মিট দ্য নাইসেস্ট পারসন অন হন্ডা, মানে আপনি হন্ডাতে একজন ভালো মানুষের সাথে দেখা করবেন। আর এই অ্যাডগুলোতে সে সময় শুধুমাত্র যুবক ছেলেরা নয়, হাউসওয়াইফ, বিভিন্ন বয়সের বিভিন্ন প্রফেশনের মানুষরাও পার্টিসিপেট করত যারা হন্ডার বাইক চালাচ্ছে। হন্ডার মার্কেটিং স্ট্র্যাটেজি এতটাই সাকসেসফুল হয় যে 1968 এর মধ্যে তারা আমেরিকাতে প্রায় 10 লক্ষেরও বেশি মোটরসাইকেল সেল করেছিল। আর 1973 আস্তে আস্তে আমেরিকার মোটরসাইকেল মার্কেটের প্রায় 43% শেয়ার হন্ডা ক্যাপচার করে নেয়। তারা একটার পর একটা নতুন আর অ্যাডভান্স মডেলের বাইক লঞ্চ করছিল। আর খুব অল্প সময়ের মধ্যে হন্ডা পৃথিবীর সব থেকে পপুলার মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি হয়ে যায়। তারা মাসে 10 লক্ষেরও বেশি বাইক তৈরি করত। এমনকি এখনো পর্যন্ত হন্ডা ওয়ার্ল্ডের লার্জেস্ট মোটরসাইকেল প্রডিউসার। কিন্তু সচিরও ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এখনো অধরা রয়ে গিয়েছিল, আর সেটা হলো নিজের একটা 4 চাকা গাড়ি বানানোর স্বপ্ন। এবার সময় এসেছিল সেই স্বপ্ন পূরণে। 1960s-এ জাপানের নিসান, টয়োটা, সুজুকির মতো বড় বড় ব্র্যান্ডগুলো ছিল যারা কার মার্কেটে রাজ করত। আর সে সময় কম্পিটিশনও খুব হাই ছিল, তাই অনেকেই সুচিরোকে গাড়ি তৈরির মার্কেটে এন্ট্রি নিতে বারণ করছিল। কিন্তু সুচিরো তার সিদ্ধান্তে অটল ছিল। প্রচুর সময় আর টাকা ইনভেস্ট করে 1963-তে সুচিরো তার কোম্পানি প্রথম 4 চাকা গাড়ি লঞ্চ করে, যেটা ছিল হন্ডার T360 মিনি ট্রাক। তবে এই গাড়িটা কিন্তু হন্ডা বাইকের মতো সে সময় এতটা পপুলারিটি পায়নি, আর কোনোদিন এটা বিক্রিও হয়নি। হন্ডার 4 হুইলার জার্নির শুরুটা কিন্তু মোটেই ভালো ছিল না, কিন্তু প্রতিবারের মতো এবারও সুচিরো হাল ছাড়েনি। মধ্যবিত্তের নাগালের মধ্যে বাইক বানিয়ে সে যেভাবে পপুলারিটি পেয়েছিল, সেভাবেই মধ্যবিত্তের নাগালের মধ্যে গাড়ি বানিয়ে 4 হুইলার মার্কেটেও জাপানে হোন্ডা বিরাট পপুলারিটি হাসিল করেছিল। কিন্তু সুচিরো শুধুমাত্র জাপান নয়, পুরো পৃথিবীতে তার গাড়ির ব্র্যান্ডকে ছড়িয়ে দিতে চেয়েছিল। 1970-এর দশকে হোন্ডা গাড়ির মার্কেটে একটা বিরাট অপরচুনিটি দেখতে পায়। সেই সময় এয়ার কোয়ালিটি বেটার করার জন্য আমেরিকান সরকার শহরগুলোতে ক্লিন এয়ার অ্যাক্ট ইস্যু করেছিল। এই অ্যাক্টের থ্রুতে অটোমোবাইল কোম্পানিগুলোর উপর অনেক স্ট্রিক্ট রেগুলেশন জারি করা হয়। The great question of the 70s is, shall we surrender to our surroundings, or shall we make our peace with nature and begin to make reparations for the damage we have done to our air, to our land, and to our... এই রেগুলেশন অনুযায়ী গাড়ির কোম্পানিগুলোকে আমেরিকাতে বিজনেস করতে হলে গাড়ির ইঞ্জিনগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে দূষণ কম হয়। এত স্ট্রিক্ট রেগুলেশনের পর গাড়ির কোম্পানিগুলো আমেরিকান গভর্নমেন্টের একেবারে পিছনে পড়ে যায়। তারা নামি দামি লয়ার হায়ার করে আমেরিকার সরকারের উপর কেস ফাইল করে। কিন্তু সবাই যখন দামি দামি লয়ার হায়ার করতে ব্যস্ত ছিল, এই অপরচুনিটিটাকে কাজে লাগায় হন্ডা। লয়ারের বদলে হন্ডা সেই সময় 50 জন বেস্ট ইঞ্জিনিয়ারকে হায়ার করে। আর সে সময় হন্ডা কোম্পানি একটা রেভলিউশনারি ইঞ্জিন তৈরি করে ফেলে, যেটা আমেরিকার নতুন পলিউশন টেস্টে 1 চান্সে পাশ করে যায়। এটাকে কম্পাউন্ড ভর্টেক্স কন্ট্রোলড কম্বাসন ইঞ্জিন বা সংক্ষেপে সিভিসিসি ইঞ্জিনও বলা হয়। এই ইঞ্জিনটাতে যে শুধুমাত্র দূষণ কম হতো তা কিন্তু নয়, অন্যান্য গাড়ির তুলনায় এতে পেট্রোলের খরচও কম হতো। সেই সময় অন্য কোনো কোম্পানির ইঞ্জিন হন্ডার ধারে কাছেও ঘেঁচতে পারেনি। সুচিরো সিভিসিসি ইঞ্জিন ইউজ করেই 1972 সালে হন্ডা সিভিক কার লঞ্চ করে। এতে কাস্টমার এবং আমেরিকান সরকার দুজনের ডিমান্ডই পূরণ হয়েছিল। গাড়ির কোয়ালিটি, ইঞ্জিন, প্রাইস সবকিছুতেই হন্ডা সিভিক একেবারে পারফেক্ট ছিল। খুব অল্প সময়ের মধ্যে এই গাড়িটা আমেরিকান মার্কেটকে ক্যাপচার করে ফেলে। হন্ডা সিভিক ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে পপুলার গাড়ি হয়ে ওঠে, আর এটা নতুন মডেলও আজও মার্কেটে অ্যাভেলেবেল আছে। The all-new 2022 Honda Civic Sedan. এরপর আর কোনোদিন হন্ডাকে পেছন ফিরে তাকাতে হয়নি। হন্ডা সিভিকের 1 মিলিয়ন গাড়ি বিক্রি হওয়ার পরেই কোম্পানি হন্ডা অ্যাকর্ড, হন্ডা সিটির মতো নতুন নতুন গাড়ির মডেল লঞ্চ করে, যেটা আপস্কেল কাস্টমারদেরও সাকসেসফুলি অ্যাট্রাক্ট করছিল। অ্যাকর্ড পপুলার হওয়ার পরেই হন্ডা কনফিডেন্টলি লাক্সারি গাড়ির মার্কেটে এন্ট্রি করে। অ্যাকিউরা ব্র্যান্ডকে 1986-এ আমেরিকার মার্কেটে লঞ্চ করা হয়, যেটা আবারও বিরাট পরিমাণে পপুলারিটি পায়। ফাইনালি সুচিরো হোন্ডা এমন একটা গাড়ি তৈরি করতে পেরেছিলেন যেটা তার সাথে সাথে গোটা দুনিয়াকে মুগ্ধ করেছিল। জাপানের একটা ছোট্ট শহরের গলিতে দাঁড়িয়ে যে বাচ্চাটা একদিন স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আজ পূরণ হয়েছিল। তবে আমাদের মধ্যে না ওই একটা বাজে স্বভাব আছে, আমরা মানুষের সাকসেস দেখি, তার স্ট্রাগলটাকে দেখি না। আজ আমি একজন ইউটিউবার, আজ আমি অনেক পরিশ্রম করে আমার ইউটিউব চ্যানেলটাকে তৈরি করেছি, কিন্তু বেশিরভাগ মানুষই আজ আমি কোথায় আছি সেই জায়গাটার দিকে তাকান। তারা কিন্তু আমার স্ট্রাগল পিরিয়ডটাকে দেখেন না। একটা মানুষের সাকসেস দেখে যেমন আমাদের মোটিভেট হওয়া উচিত, তেমনি তার স্ট্রাগল দেখেও আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত।
সুচিরোর জীবন ঘাটলে আপনি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন, সে কিন্তু কখনো হাল ছাড়েনি। সে তার জীবনে কখনো এই মুহূর্তটা আসতে দেয়নি যখন সে বসে ভাববে, ইস আমি যদি এটা করতাম। তাই আপনিও হাল না ছেড়ে নিজের স্বপ্ন পূরণের জন্য দৌড়াতে থাকুন। আপনি হোঁচট খেয়ে পড়বেন কিন্তু থেমে যাবেন না, কারণ শেষ পর্যন্ত আপনার জয় হবেই। সোচিরো হোন্ডা 1991 সালে মারা যান, আর সেই সময় হন্ডা কোম্পানির নেট ওয়ার্থ ছিল $92 বিলিয়ন। সুচিরোর মতো একজন মহিলা ছিলেন যিনি কিন্তু হাল ছাড়েননি। সেই মহিলা এই সম্পূর্ণ পৃথিবীটাকে প্রদক্ষিণ করে দেখতে চেয়েছিলেন প্লেনে করে, কিন্তু তার শেষ পরিণতি খুবই দুঃখজনক হয়েছিল এবং রহস্যময়ভাবে মাঝ আকাশে তার প্লেন উধাও হয়ে গিয়েছিল। অ্যামিলিয়া ইয়ারহার্ট নামে সেই মহিলা পাইলটের কাহিনী জানতে এই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানান, আর আপনার সেই সমস্ত বন্ধুকে শেয়ার করুন যারা তাদের লাইফে স্ট্রাগল করছে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।